মুখে নিতে নিতে বলল, তাহলে কে করেছে? তোমার শাশুড়ি? আম্মা রাঁধেনি, নীরা রেঁধেছে। কথাটা শেষ করে তিতলি রান্নাঘরে যায় ফ্রিজ থেকে দই আনতে। আরাধ্য যেন মুখের ভিতর থাকা মাংসটা চিবাতে ভুলে গেল, আর চোখে তাকালো আরুর দিকে। আরু তার দিকে তাকিয়ে আছে। গরুর মাংসের বাটিটা আরাধ্যর দিকে এগিয়ে দিয়ে আরু বলল, অনেক স্বাদ, পেট তো ভরেনি, একদম পেট ভরে খাবেন। এইভাবে এত স্বাদ করে খেতে আমি কখনোই দেখিনি আপনার। নীরা তোমার হাতের প্রশংসা করলো তোমার ভাইয়া। আসলেই তোমার রান্নার হাতে অনেক ভালো, ভীষণ সুস্বাদু। আমার যদি রান্নার হাতটা ভালো হতো তোমার মতো, তাহলে কতই না ভালো হতো। নীরা ঘাড় বেঁকিয়ে তাকালো, ম্লান হেসে বলল, রান্নার হাত আমার ভালো হলেও ভাগ্য আমার ভালো না আরু আপু। কিন্তু তোমার রান্নার হাত ভালো না হলেও ভাগ্যটা অনেক ভালো। রান্নার হাত বদলানো যায়, কিন্তু ভাগ্য বদলানো যায় না। তোমার রান্নাও আস্তে আস্তে মজাদার হবে। আমার ভাগ্য ভালো? ভীষণ। বোকা মেয়ে তুমি নীরা। হয়তো। আচ্ছা, খাওয়া শেষ করো, আমি পড়তে গেলাম। সামনে এক্সাম তো, না পড়লে এক্সামে আবার ফেল করব। নীরা চলে গেল। আরু আরাধ্যর দিকে তাকিয়ে বলল, নীরা বলল আমার ভাগ্য নাকি ভালো, কিন্তু আমি তো দেখতে পেলাম আমার ভাগ্য নীরার চেয়ে খারাপ। আরাধ্য ভ্রু কুচকাল। প্লেটে থাকা ভাত আর মাংসের ভেতর হাত ধুয়ে বলল, মানে? মানেটা কি বোঝার মতো বয়স আপনার হয়নি? নীরা আমার ভাগ্য ভালো বলল একমাত্র আপনাকে বিয়ে করায়। ও ভাবছে ওর সাথে আপনার বিয়ে হলে ও সুখী হতো, কিন্তু আপনার সাথে ওর বিয়ে হলে ও তো সবচেয়ে বেশি দুঃখী হতো। যেমন আপনাকে বিয়ে করে আমি অসুখী। আমাকে বিয়ে করে তুই অসুখী মানে? আরু, তোকে দিয়ে তো বাড়ি তেমন কাজ করানো হয় না। আমার মা তো ওসব জল্লাদ শাশুড়ির মতন তোকে টর্চারও করে না। আমার বোন তো ওসব কুটনি ননদের মতন কুটনামি করে না। আমিও তো ওসব স্বামীর মতন তোকে। আরাধ্যকে থামিয়ে দিয়ে আরু বলল, ভালোবাসেন না আপনি তো, আর সব স্বামীর মতো আমায় ভালোবাসেন না। কেন বাসেন না? আরাধ্য আশেপাশে তাকিয়ে বলল, আরু বোন দেখ, এটা খাবার টেবিল, তাও আমাদের বাড়ির না, মাইনসের বাড়ির। চুপচাপ খা। আমাদের বাসায় ফিরে বেডরুমে গিয়ে এসব নিয়ে তর্কাতর্কি করব। আরু একটু হাত ধুয়ে বলল, বোন কেন বলছেন আমায়? বউ হই আমি এখন আপনার। আমার খাওয়া শেষ, এখন বাসায় চলুন। তিতলি দই নিয়ে ফিরল। আরু আরাধ্যর খাওয়া শেষ দেখে বলল, দই খাও। আরু দইয়ের দিকে তাকিয়ে বলল, না 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 আন্টি, দই খাবো না, পেটে আর জায়গা নেই একটু। আসলে মামুনি মেসেজ দিয়ে জানালো তাড়াতাড়ি বাসায় ফিরতে, আমাদের যেতে হবে। আরাধ্য ভ্রু কুচকালো। মিথ্যে কেন বলছে আরু? কই, মা তো কোনো মেসেজ দিয়ে বলেনি তাড়াতাড়ি বাসায় ফিরতে। আর বেশিক্ষণ রইল না, তারা চলে আসলো। গাড়িতে বসে হাঁসফাঁস করতে লাগলো আরু। আরাধ্য সেটা দেখে বলল, কিরে, ব্রয়লার মুরগির মতন হাঁসফাঁস করছিস কেন? গরম লাগছে? এসি তো চলতেছে। আরু দাঁত চেপে বলল, কই হাঁসফাঁস করতেছি? এই তো আমি সচক্ষে দেখলাম। ওড়নার প্রান্ত নখে পেঁচিয়ে বারবার সামনেতে জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিস। আমার ওয়াশরুমের চাপ পাইছে, তাড়াতাড়ি গাড়ি চালান, পিঁপড়ার মতন না চালিয়ে। ভালো হয়েছে, আমি এখন আরো স্লো গতিতে গাড়ি চালাবো। বাসা থেকে বের হওয়ার সময় জানিস না ওয়াশরুম সেরে আসতে হয়। তখন তো পাইনি। ভালো হয়েছে, এখন চেপে বসে থাক। খবরদার আমার গাড়ির ভেতর আবার করে ফেলিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। বকবক না করে গাড়ি চালান জোরে, আর তা না হলে আশেপাশে কোনো রেস্টুরেন্টে বা কিছু থাকলে ওখানে গাড়ি থামান। আমার সত্যি ভীষণ চাপ পাচ্ছে। সামনে একটা রেস্টুরেন্ট থাকে। আরাধ্য সেটার সামনে গাড়ি থামালো। তারপর ভেতরে ঢুকে ওয়েটারকে ডেকে লেডিস ওয়াশরুমটা কোন দিকে জেনে আরুকে নিয়ে গেল। আরো মিনিট পাঁচেক পর ক্লান্ত হয়ে ফেললো, হাঁটতে শুরু করে বলল, চলুন। আরাধ্যর হাতে প্যাকেট, সেটা দেখে আরু বলল, প্যাকেটে কি? খাবার। সে কি, এত খেয়েও আপনার পেট ভরেনি? নীরার রান্না এত জম্পেশ ছিল? তোর কি মাথায় কমন সেন্স নাই? থাকবে না কেন? মনে তো হচ্ছে নেই। আছে। এখন বলুন খাবার কেন নিলেন? রেস্টুরেন্টে ঢুকেছি, তাদের ওয়াশরুম ব্যবহার করলি, এখন তাদের রেস্টুরেন্ট থেকে কিছু না কিনে বেহুদা ব্যাককলের মতন চলে যাব? ও আচ্ছা, চলুন এখন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠলো দুজন। আরাধ্য গাড়ি চালাতে লাগলো। আরু এখন চিলমুটে গাড়ির দরজার গ্লাসটা খুলে বাহাতের কনুয়ে ভর দিয়ে হাতের তালু গালে ঠেকিয়ে বাহিরটা দেখতে লাগলো। বাহিরের দমকা হাওয়া খেলে গেল আরুর দেহ জুড়ে। চুলগুলো এলোমেলো হয়ে খেলতে লাগলো বাতাসের সাথে মিলে। আরাধ্য সেটা দেখে বলল, হাত খোপা করে রাখতে পারিস না চুল? বলিউড অভিনেত্রীদের মতন ভাইব নিচ্ছিস কেন? কারণ আমি নায়িকা, সেজন্য। আরাধ্য মুখ বাঁকিয়ে বলল, সিরিয়াসলি? এনি ডাউট? নো,
বাসায় এসে গেছি, নাম। আরু নামলো গাড়ি থেকে, বাসার ভিতর ঢুকে দেখলো বসার ঘর পুরো ফাঁকা। আরু সন্ধ্যার রুমের দিকে চলে গেল, গিয়ে দেখলো সন্ধ্যা শুয়ে আছে। আরু এগিয়ে গিয়ে পাশে বসে শরীরে হাত দিয়ে বলল, মামুনির শরীর ঠিক আছে? সন্ধ্যা কেঁপে উঠল জ্বরে। বিকেলের পর থেকে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। রাতের রান্নাটা করার সাহস হয়ে ওঠেনি এই শরীর নিয়ে। আরও আরাধ্যকেও বলেনি ফোন দিয়ে, কারণ একটা জায়গায় গেছে শুধু শুধু জানিয়ে নষ্ট করতে চায়নি। আর আশার তাকে জানালে তৎক্ষণাৎই সব কাজকর্ম ফেলে চলে আসতো বলে আরও জানায়নি। আর সে এতক্ষণ জল পড়তে দিচ্ছিল মেয়েটার, চোখ দুটো কি যে ছলছল করছিল তখন। এই তো একটু আগে রুমে গিয়ে পড়াশোনা করতে বলেছে। মেয়েটা যেতে চায়নি, সন্ধ্যা জোর করেই পাঠালো। আশ্বস্ত করে বলল সে এখন ঠিক আছে, কিন্তু ঠিক নেই। জ্বর কমার বদলে বেড়ে চলেছে। আরও শরীরে হাত দিতেই বুঝলো শরীরে জ্বরের তীব্রতা এখন এতই যে সন্ধ্যা ঠিক মতন চোখও মেলতে পারছে না। আরাধ্য সবেই গাড়িটা পার্ক করে বাসার ভিতর ঢুকলো। আর তখনই আরুকে দৌড়ে ছুটে আসতে দেখে আরাধ্য বলল, এসেই দৌড়াদৌড়ি শুরু করে দিলি, বেয়াদব। আরু আরাধ্যর হাত টেনে বলল, মামুনির অবস্থা খারাপ আরাধ্য ভাই, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, চোখ মেলেও তাকাতে পারছে না, হসপিটালে নিতে হবে। আরাধ্যর মস্তিষ্ক এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। বিষয়টা মস্তিষ্ক অবধি গিয়ে ঠেকতেই আরাধ্য ছুটে মায়ের রুমে আসলো। মায়ের পাশে বসে মায়ের মাথাটা কোলে নিয়ে গালে আলতো করে থাপ্পড় দিয়ে অস্থির কণ্ঠে বলল, মা, ও মা, চোখ খুলো। এত জ্বর শরীরে, জানাওনি কেন? মা, শুনতে পারছো আমার কথা? আরুষি কোথায় দেখতো? আরাধ্য ততক্ষণে তার মাকে পাজা কোলে নিল। হসপিটালে নিতে হবে, অবস্থা ভয়াবহ। আরু আরশির রুমে আসলো। পুরো রুম ফাঁকা, আরশি নেই। আরু পুরো বাড়ি জুড়ে খুঁজলো, না আরশি কোথাও নেই। মেয়েটা গেল কোথায়? এখন আরাধ্যকে কিভাবে বলবে যে আরশি নেই পাশে? আরাধ্য গাড়িতে অপেক্ষা করলো। আরশি আরুর এখনো আসতেছে না দেখে ইচ্ছে করলো দুটোকে গিয়ে এক রাম ধমক দিতে। জানালা দিয়ে বাড়ির দিকে তাকাতে আরুকে একা আসতে দেখে ভ্রু কুচকালো। আরু এগিয়ে আসতে আরাধ্য জিজ্ঞাসা করলো, আরশি কোথায়? ওকে তো নিয়ে আসতে বললাম। আরাধ্য ভাই, তুতলাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? দেখ, এমনিতেই মায়ের অবস্থা ভালো না, হসপিটালে নিতে হবে, কুইক। আরু এবার কেঁদে বলে উঠল, আর সে বাসায় নেই, আমি তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজেছি, ও কোথাও নেই। হোয়াট? এই মেয়ে গেল কোথায়? এখন আমি কি করব? মাকে দেখবো নাকি আরশিকে খুঁজবো? আপনি মামুনিকে নিয়ে যান, আমি বাসায় থাকি। সিদ্দিকের বাসায় দেখিনি, হয়তো ও বাসায় থাকবে। আপনি হসপিটালে যান, আমি চাচাকে ফোন করে বলতেছি। আচ্ছা, পেলে জানা সময়। আরু সিদ্দিকদের বাসায় গেল। সিদ্দিকের আম্মুকে জিজ্ঞাসা করলো আরশি এসেছে কিনা। সিদ্দিকের মা জানালো আরশি আসেনি। আরুর বুক ধক করে উঠলো। ইন্ট্রোভার্ট মেয়েটা আচমকা কোথায় চলে গেল? আরু ফোনটা নিয়ে বাসায় কল দিল। কণা সবেই বের হচ্ছিল বাসা থেকে। আরুর ফোন পেয়ে কণা অস্থির গলায় জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, সন্ধ্যার অবস্থা এখন কেমন? জ্বর কমেছে নাকি বেড়েছে? আরু কিছুটা অবাক হলো। তার মা কি করে জানলো কথাটা? তুমি জানলে কি করে? আরশি জানালো বলেই তো জানলাম। সন্ধ্যার ফোনটাও তো বন্ধ বলছে। আরশি তোমাদের ওখানে? হ্যাঁ, কাঁদছে অনেক। আচ্ছা, আমি আসতেছি। আরু ফোনটা রেখে একটা রিক্সা ডেকে বাসার দিকে গেল। বাসার কাছে আসতে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসায় ঢুকলো। মায়ের পাশে গুটিসুটি হয়ে বসে আছে আরশি। তার সামনে সোফায় আয়ুষ বসে আরশিকে দেখছে। আরু এগিয়ে গেল আরশির কাছে, গিয়ে ডাকলো। আরশি আরুকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো, কান্নারত অবস্থায় বলল, আপু, আম্মু। আরু সযত্নে আরশির গালে চোখে লেগে থাকা জল মুছে বলল, ভাইয়া হসপিটালে নিয়ে গেছে। তুমি মামুনিকে একা রেখে বাসায় এসছো কেন? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো তখন? আম্মুর কষ্ট হচ্ছিল, আম্মুর কাছে থাকতে দিচ্ছিল না আম্মু। আব্বুকেও ফোন দিতে দিচ্ছিল না, সেজন্য কাকিয়ার কাছে চলে এসেছি। কাকিয়াকে সাথে করে নিয়েই আম্মুকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য। আরু বুকের সাথে চেপে ধরলো ছোট্ট আরশিকে। চলো মায়ের কাছে। কণা আর আয়ুষও আসলো সাথে। হাসপাতালে পৌঁছানোর পরপরই সন্ধ্যাকে স্ট্রেচারে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা পরীক্ষা করে জানালেন, তাপমাত্রা 103 ডিগ্রি ফরেনহাইট, শরীরের পানি শূন্যতা হয়ে গেছে, ইমিডিয়েটলি স্যালাইন লাগবে। আরাধ্য ডক্টরের কথাগুলো শুনে আরও চিন্তিত হয়ে পড়ে। নার্স এসে দ্রুত সন্ধ্যাকে স্যালাইন লাগিয়ে দিল। ডাক্তারের কথায় বোঝা গেল সন্ধ্যার শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, যার ফলে তার হাই ফিভার হয়েছে। রক্ত পরীক্ষার জন্য স্যাম্পল নেওয়া হলো। এর মধ্যে আশারও চলে আসলো। একটা ইম্পর্টেন্ট কাজে হসপিটালের বাইরে ছিল। আরুর ফোন পেয়ে ছুটে চলে আসলো। আরাধ্যর কাছে এগিয়ে এসে জানতে চাইলো, তোর মাথা ঠিক আছে তো? আরাধ্য করিডোরে থাকা বেঞ্চটায় বসে পড়ল। জ্বরের তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইট, শরীরে পানি শূন্যতা হয়ে গেছে। আশার ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর, সন্ধ্যার অবস্থা এখন কেমন? শরীরে সংক্রামক ছড়িয়ে পড়েছে। তীব্র জ্বরের কারণে শরীর প্রচন্ড দুর্বল হয়ে গেছে। আমরা দ্রুত ওষুধ ও ইনজেকশন দিয়েছি,
ডক্টর আসার, তবে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে, তারপর বলতে পারবো। আশার সোজা সন্ধ্যার কাছে চলে গেল। বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে তার প্রিয়তমা। হুশ নেই। আশার পাশে গিয়ে টুল টেনে বসলো, বা হাতে লাগানো ক্যানোলা। আশার সেই হাতটার উপর নিজের হাত ছুঁয়ে দিল। কিছুক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে সন্ধ্যার কপালে গাঢ় চুম্বন এঁকে দিল। কেবিনের বাহিরের দরজা থেকে আরু আর আরাধ্য সেটা দেখলো। আরু আর চোখে তাকালো আরাধ্যর দিকে। আরাধ্য চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। বোধহয় কান্না আটকে রাখার ভীষণ যুদ্ধ চলছে ওই চোখ দুটোয়। পুরুষ মানুষের এই এক সমস্যা, তারা মন খুলে কাঁদতে পারে না। কান্না যেন সব মেয়েদের জন্য সৃষ্টি করা, কান্না যেন পুরুষদের জন্য হারাম। কিন্তু আরুর মতে কান্না পেলে কেঁদে নেওয়া উচিত। লোক সমাগমে মেয়েদের মতন কাঁদতে না পারলেও একাকি কেঁদে হালকা হওয়া উচিত। পুরো দুদিন হসপিটালে থেকে আজ বাড়ি ফিরেছে সন্ধ্যা। এই দুদিন বাসার সব কাজ আরশিকে স্কুলে দিয়ে নিয়ে আসা সব আরু একা হাতে করলেও রান্নার কাজে আরাধ্য তাকে অনেক হেল্প করেছে। দুজনে মিলে রেঁধেছে। আরাধ্য একটা রান্নার বই কিনে এনে দিয়েছে আর বলেছে, ছি, এত বড় দামনি মেয়ে হয়েছিস অথচ রান্না পারিস না। এ তো মেয়ে জাতির জন্য লজ্জার বিষয়। তোর জন্য মেয়ে জাতি লজ্জিত হবে তা আমি কখনোই মানব না। হয় ফোন দেখে রান্না শিখবি, আর তা না হলে বই দেখে। রান্না কিন্তু তোকে শিখতেই হবে। সো শেখা স্টার্ট করে দে। আরও কিয়ৎক্ষণ বইটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এখন সকাল বিকাল বইটা মুখস্থ করে। এর মাঝে আজ আরুর কানে খবর আসলো আরাধ্যকে চট্টগ্রাম শহরে যেতে হবে কয়েকদিনের জন্যে। তাদের মেডিকেল কলেজ থেকে আউটরিচ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সেখানে আরাধ্য যাবে। যেহেতু আরাধ্যর মেডিকেল পড়া শেষ, এখন ইন্টার্নি করছে, তো ও প্রপার কয়েকদিনের জন্য আরাধ্য যাচ্ছে সেটা আরু জানে না। সেটা জানার জন্যই সে আরাধ্যর আশেপাশে বারবার ঘুরঘুর করছে। আরাধ্য ল্যাপটপে কাজ করতে করতে আরুকে বলল, যা তো আরু, ব্ল্যাক কফি বানিয়ে আন, উইদাউট চিনি। সেদিনের মতন চিনি দুধ ঢেলে চা বানিয়ে আনিস না আবার। আরও বুঝে না এই পুরুষ মানুষগুলো কেন ব্ল্যাক কফি খায়। না আছে চিনি এতে, আর না আছে দুধ এতে। জাস্ট গরম পানি ঢাললো আর তার ভেতর কফি ঢেলে নিয়ে আসো। এটা কোনো কফি হলো? এজন্যই বুঝি পুরুষ মানুষ এমন। তার গোষ্ঠীর সব পুরুষই এই ব্ল্যাক কফি খায়। গোষ্ঠীতে পুরুষ বলতে আছেই বা আর কে। তার বাবা, চাচা, আরাধ্য আর আয়ুষটাও আজকাল ব্ল্যাক কফি খায়। প্রথম দিন খেতে গিয়ে তো একেবারে ওয়াক করে সব ফেলে দিয়েছিল। তারপর আরাধ্যর দেখা দেখি একটু একটু করে খাওয়া শিখছে। আরাধ্য এখনো আরুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে যা না, গিয়ে বানিয়ে আন, কাল তো চলেই যাব। আরু মুখ বাগিয়ে বলল, এমনভাবে বলছেন যেন একেবারে চলে যাচ্ছেন আর আসবেন না। আরাধ্য টি টেবিলের উপর দুপা রেখে বলল, ফিরে নাও তো আসতে পারি। গ্রাম এলাকায় যাচ্ছি, শুনেছি ওখানে নেটওয়ার্কও ঠিক মতো পায় না। আচ্ছা, কত দিনের জন্য যাচ্ছেন? 15-17 দিনের জন্য। অনেক দিন। শান্তিতে থাকতে পারবি। আসলে কে কে যাচ্ছেন? আমি, সুমি, সৌরভ আর কিছু বড় ডক্টর। আমাদের চট্টগ্রামের দায়িত্ব এসেছে, আর বাকিগুলোর খবর জানি না। ওদের হয়তো অন্য বিভাগে পাঠানো হয়েছে। ও আচ্ছা, কাল বের হবেন কখন? আরাধ্য বিরক্ত হলো। ওহো, এত বকবক করছিস কেন? কফিটা নিয়ে এসে তারপর বকবক করে আরামসে শুনবো, তখন যা। আরু চলে আসলো কফি বানাতে। আসার আগে একবার সন্ধ্যার রুমে উকি দিল। মামুনি তার শুয়ে আছে। রুমে ঢুকে জিজ্ঞাসা করলো, কিছু লাগবে মামুনি তোমার? কিছু বানিয়ে আনবো, খাবে? সন্ধ্যা পাশ ফিরে বলল, না না, কিছু লাগবে না। শরীর এখন ভালো আছে? হুম। আচ্ছা, কিছু লাগলে আমাকে ডাকবে কিন্তু। আমি গেলাম তোমার গুণধর পুত্রের জন্য কফি আনতে। আরু এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিজের জন্য দুধ চিনি দিয়ে কড়া করে চা বানিয়ে রুমে ফিরে আসলো। কফির মগ আরাধ্যর হাতে দিয়ে আরু আরাধ্যর পাশে বসে বলল, ওই শুনুন। আরাধ্য ধোয়া ওঠা গরম কফিতে চুমুক দিয়ে বলল, বল শুনছি। ওখানে গিয়ে আমাকে ভিডিও কল দেবেন, আমি দেখবো গ্রামটা। আরাধ্য ঠান্ডা চোখে আরুর দিকে তাকালো। একটু আগে এই মেয়েকে এসে কি বলল? ওভাবে তাকাচ্ছেন কেন? দেবেন না ভিডিও কল? একটু আগে কি বলেছি আমি? কি বলেছেন? বলিনি ওখানে নেটওয়ার্ক পায় না ঠিক মতো, আর আমি ওখানে পিকনিক করতে যাচ্ছি না। আরু, তাতে কি? ভিডিও করে রাখবেন। নেট পেলে হয় ভিডিও সেন্ড করে পাঠাবেন, আর তা না কল দেবেন। এত বুদ্ধি কই রাখিস তুই? ওই তো আপনার বেডের বালিশের তলায়। কাপড় গোছাবেন না? গুছিয়ে দে। ওকে, কি কি নেবেন বলুন, আমি গুছিয়ে দিচ্ছি। আরু আলমারি থেকে আরাধ্য জামা কাপড় বের করলো। আরাধ্য মুখে মুখে বলে দিল।
আরও সুন্দর করে সেই মোতাবেক আরাধ্য জামা কাপড় প্যাক করে দিল। আজকের রাতটা একটু অন্যরকম ছিল। ডিনার শেষ করে রুমে এসেছে আরু আর আরাধ্য। রুমের লাইট নেভানো ছিল। রুমে ঢুকতেই তারা দেখেছিল জানালার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো রুমটা আলোকিত করে তুলছে। আরু লাইট জ্বালাতে গেলে আরাধ্য মানা করে জ্বালাতে, আরু জ্বালায় না। আরাধ্য চেয়ার নিয়ে বড় বেলকনিটায় গিয়ে বসে। পেছন পেছন আরুও আসে। আগে থেকে একটা চেয়ার এখানে ছিল। আরাধ্য ইশারায় বসতে বলে। আরু বসে আকাশের দিকে তাকায়। কি সুন্দর আকাশ! রাতেরই আকাশটা যেন এক বিশাল নীল সিল্কের চাদরে মোড়া। জ্যোৎস্নার আলো মেঘের মাঝে সোনালি রঙে ছড়িয়ে পড়েছে, আর পৃথিবী যেন সেই আলোতে স্নান করছে। দূরের গাছগুলোর শীর্ষভাগ সাদা আভায় আলোকিত হয়ে গেছে, আর নিচে মাঠে বাগানে যেন কোনো এক রহস্যময় শীতলতা ভর করেছে। হালকা ঠান্ডা বাতাস আরুর গায়ে স্পর্শ করে যাচ্ছে। মনে হচ্ছে প্রতিটা শ্বাসে এই শীতলতার মিষ্টি অনুভূতি শুষে নিচ্ছে। বাড়ির গেটের সামনে দারোয়ান তার লাঠি হাতে হাঁটছে, আর বাতাসে তার পদধ্বনি ফিকে হয়ে আসছে। রাস্তায় কিছু গাছের পাতা হালকা ঝরে পড়ছে। কি অপরূপ সেই দৃশ্য! আরু আর চোখে তাকালো আরাধ্যর দিকে। আরাধ্যকে মুচকি হাসতে দেখে বলল, পাগলের মতো হাসছেন কেন? একটা জোকস মনে পড়লো সেজন্য। কিসের জোকস? বলা যাবে না। বললে কি হয়? না বললেই বা কি হয়? এখন তো আমি আপনার বউ। তো তো মানে আপনার সব বলা উচিত আমায়। ঠিক বলেছিস। আচ্ছা বলতো, পৃথিবীর সবচেয়ে সুন্দর সময় কোনটা? বলবো। বলতেই তো বললাম। প্রিয় মানুষটার সাথে এমনই এক রাত পাশাপাশি বসে কাঁধে মাথা রেখে হাতে হাত রেখে মুহূর্তটা ফিল করা। তাহলে আমরা এত দূরে কেন? আমার কাঁধে মাথা রাখ, আর হাতে রাখ হাত। তারপর চল দুজন মিলে ফিল করি মুহূর্তটা। আরু মুখ বাঁকিয়ে বলল, আপনি আমার প্রিয় মানুষ নাকি? তাহলে কি অপ্রিয় নাকি? অবশ্যই। তাতেই আমি সই। অপ্রিয়র ভেতরও প্রিয় আছে মেয়ে। তাতে কি? অর্থ তো আর এক প্রকাশ করে না দুটোর। মাঝে মধ্যে কিছু মানুষের মুখের ভাষা আই হেট ইউ হলেও তার অর্থ বের হয় আই লাভ ইউ। সো এসব শব্দ ডাজেন্ট ম্যাটার। বাট আমার কাছে ম্যাটার করে। সেটা তো তোর সমস্যা, আরও আমার নয়। তো সাবধান তো করার দায়িত্ব আপনার। আমার নিজের জীবনের সমস্যারই সমাধান বের করে কুল পাচ্ছি না, সেখানে তোর সমস্যার সমাধান মনে হয় না করতে পারবো। নিজের সমস্যার সমাধান নিজে করতে শেখ। বুঝলাম। কি বুঝলি? বুঝলাম। আমার ঘুমাতে হবে এখন, আমি গেলাম। আপনি আসেন, কাল তো আবার সফরে বের হবেন। তোর সাথে নিয়ে গেলে আমাদের হানিমুনটা হয়ে যেত রে আরু। আরু চলে গেল। আরাধ্য আরো কিছুক্ষণ একাকী বসে থেকে রুমে এসে আরু জামা ভেদ করে উন্মুক্ত পেটে হাত রেখে জড়িয়ে ধরল। আরু কেঁপে উঠল। কি হচ্ছে এসব? কিছুই হচ্ছে না আরু, জাস্ট কমন বিষয়। কেঁপে উঠছিস কেন এত? আমার সুসুই লাগছে। লাগুক, সেটা তোর সমস্যা, আমার নয়। জামার উপর দিয়ে রাখো। না, আমি এভাবেই রাখবো, ঘুমা চুপচাপ। আরু আরাধ্যর দিকে ফিরল। এতে আরাধ্য আরুকে টেনে আরু নিজের কাছে টেনে আনলো। আরাধ্যর নিঃশ্বাস গিয়ে পড়ছে আরুর চোখে মুখে। আরাধ্য আরুর কাপা ঠোঁটের দিকে একবার তাকালো, তারপর আলতো করে চুমুকে ফিসফিস করে বলল, ভালোবাসা প্রকাশবিহীন আমাদের এই টোনাটুনির সংসারটা এগিয়ে যাক আরো সহস্র বছর। তারপরও মুখে বলবো আরু তোকে আমি ভালোবাসি না, অথচ হৃদয়ে থাকবে অন্য কিছু। আরু আরাধ্যর বুকে মাথা গুজিয়ে চোখ বন্ধ করে ফেলল। সকাল ছিল অন্যরকম। মেঘলা আকাশ, দমকা বাতাস, সূর্যের দেখা নেই। ঘড়ির কাঁটা আটকে আছে 8-এ। সকাল 8:20 বাজে। আরু রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছে। রান্নাঘর থেকে বসার ঘরের দিকে উকি দিতেই দেখলো আশার সন্ধ্যাকে ধরে নিয়ে আসছে। সোফায় সযত্নে বসিয়ে জিজ্ঞাসা করছে, কিছু খাবে? আনবো? সন্ধ্যা অসুস্থ শরীরে মাথা এলিয়ে দিল আষাঢ়ের কাঁধে। আশার মাথায় হাত বুলিয়ে দিল। আরুর চোখ জুড়িয়ে আসলো। কত ভালোবাসা, কত আন্ডারস্ট্যান্ডিং তাদের মাঝে এই বয়সেও। আসলে এই জীবনে চলার পথে একটা সাপোর্টিভ জীবনসঙ্গীর খুব প্রয়োজন। আরাধ্য কি তেমন? মোটেও না। সে তো তাকে সহ্য করতে পারে না, আরুও পারে না সহ্য করতে। আরু কথাগুলো ভাবতেই মন খারাপ হয়ে আসলো। খাবারগুলো টেবিলে সাজিয়ে আশা সন্ধ্যাকে উদ্দেশ্য করে বলল, মামনি বাবাই এসো, খেয়ে নাও। আশা সন্ধ্যাকে ধরে চেয়ারে বসিয়ে বলল, আরাধ্য কোথায়? ওরা ঘুমোচ্ছে। আজ রাতে তো চট্টগ্রাম যাবে। শুনলাম কাল। আরশি কোথায়? উঠে পড়েছে বোধহয়, নিয়ে আসছি ডেকে। আরু আরশিকে ডেকে নিয়ে আসলো। আশার আরুকেও বলল বসতে, একসাথে খাবার খাওয়ার জন্য। আরু বসলো না, বলল পরে খাবে। আশার খাবার খেয়ে সন্ধ্যার মাথায় হাত রেখে বলল, মেডিসিন খেয়েও টাইম টু টাইম। আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। কিছু খেতে ইচ্ছে করলে আমায় বলিও, আমি পাঠিয়ে দেব। সন্ধ্যা আষাঢ়ের হাতের পিঠে চুমু খেয়ে বলল, এত উতলা হবেন না ডাক্তার সাহেব।
আপনি নিশ্চিন্তে কাজে যান, শুধু টাইম টু টাইম ফোন করবে, তাতেই হবে। আশার মুচকি হেসে আরশির গালে চুমু খেয়ে চলে গেল। আরাধ্যর ঘুম ভাঙলো 10টার দিকে। আর মোড়া ভেঙে ফ্রেশ হয়ে বসার ঘরে আসতেই আরুকে সোফায় বসে টিভি দেখতে দেখে বলল, বাবা চলে গেছে, খাবার দে। আরু প্লেটে খাবার বেড়ে দিল। আরাধ্য প্লেট টেনে বসে বলল, তুই খেয়েছিস? খাসনি কেন? খাবার বার প্লেটে, আর পাশে বস। আরু প্লেটে নিজের জন্য খাবার বাড়ল। আরাধ্য খাবার খেতে খেতে বলল, আমি তো থাকবো না, টাইম টু টাইম খাবার খেয়ে নিস, পড়াশোনা ঠিক রাখিস, কিছু খাবার হলে আমায় বলবি, আমি ব্যবস্থা করে দিব। কিভাবে? ম্যাজিক, রাতে তাড়াতাড়ি ঘুমাবি, এখন তো আর কেউ বিরক্ত করবে না। আসলে সেজন্য তোর উচিত আমায় ধন্যবাদ দেওয়া। কিন্তু দিতে পারছি না। কেন? বুঝতেছি না। আচ্ছা, পরে বুঝিস। আমার খাওয়া শেষ, আমি একটু বাহির থেকে আসছি। আরাধ্য চলে গেল বাহিরে। আরু প্লেটগুলো ধুয়ে উপর করে রাখলো। মন মেজাজ ভালো লাগছে না, কেমন অস্থির লাগছে। মনে হচ্ছে ভালো কিছু হবে না। অস্থিরতা নিয়ে সারাদিন কাটলো। সন্ধ্যার পর আরাধ্য রেডি হলো। এখন বের হবে সে। গাড়ি অপেক্ষা করছে বাহিরে। আরু নির্নিমেষ চোখে তাকিয়ে আছে আরাধ্যর দিকে। আরাধ্য সেটা বুঝতে পেরে চুলগুলো পেছনের দিকে ব্রাশ করতে করতে বলল, কিরে, আমাকে অনেক হ্যান্ডসাম লাগছে নাকি? পরক্ষণে হুঁশ আসতেই আরু ফের বলল, মোটেও হ্যান্ডসাম লাগছে না। তাহলে চোখ দিয়ে অমন গিলে খাচ্ছিস কেন? গিলে খাইনি, আপনার ভাব সাব দেখলাম। আরাধ্য লাগেজটা হাতে নিয়ে আরুর দিকে এগিয়ে এসে আরুর বা গাল টেনে বলল, সাবধানে থাকিস, সাবধানে রাখিস সবাইকে। পৌঁছে একটা ফোন দিয়েন। আচ্ছা, চললাম। আরাধ্য চলে গেল মায়ের সাথে দেখা করে। আরু বাড়ির গেট অব্দি গিয়ে দাঁড়িয়ে রইল। আরাধ্য গাড়িতে ঢুকে হাত দিয়ে আরুকে বিদায় জানালো। আরুর কেন জানি বুক ফেটে কান্না পেল, চোখ ছলছল করলো। হাত উঁচু করে বিদায় দিল আরাধ্যকে। গাড়িটা চলতে শুরু করলো। যতদূর দেখা যায় আরু গাড়িটার দিকে তাকিয়ে রইল। রাতে আর খাবার খেতে পারলো না আরু। না খেয়ে ঘুমাতে চলে আসলো, অথচ ঘুম নেই চোখে। পুরো রুমে কি যেন নাই নাই। এখন বাজে রাত 1টা। চারিপাশে মেঘ ডাকার আওয়াজে মুখরিত হচ্ছে, অথচ আরুর মন আকাশেও আজ মেঘ জমেছে। একটু পর হয়তো বর্ষণও হবে। ব্যালকনিতে বসলো আরু। অভ্যাস কতটা বাজে হতে পারে তা আজ আরু বেশ টের পাচ্ছে। আরাধ্য তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। রোজ ঝগড়া, রাতে জড়িয়ে ধরা, কথায় কথায় টিচ করা সব জীবনের একটা অংশে পরিণত হয়ে গেছে। আজ আর কিছুটা সেই অভ্যাসে বিঘ্ন ঘটায় আরুর দম বন্ধ হয়ে আসছে। এটা কি ভালোবাসা? আরু তো আরাধ্যকে ভালোবাসে না, জাস্ট অভ্যাসে। এই অভ্যাসের নেশাও দেখছি মারাত্মক। আরু ফোনের গ্যালারি থেকে তার আর আরাধ্যর বিয়ের ছবি বের করলো। আরাধ্য আরুর দিকে তাকিয়ে আছে আর আরু মাথা নিচু করে। আরু আরাধ্য ছবির উপর হাত বুলিয়ে বলল, এই প্রথম আপনাকে এত মিস করতেছি। এর আগেও তো আমরা দূরে ছিলাম, কই এমন তো হয়নি। তাহলে কি সুদূর চট্টগ্রামে যাওয়ার কথা শুনেই এমন হচ্ছে? কতদিন আপনার দেখা হবে না বলুন তো? ঝগড়া না করে কিভাবে থাকবেন? পেট ফেটে ব্লাস্ট হয়ে যাবে না? আপনাকে কিন্তু আমি সহ্য করতে পারি না। তবু একদিন না পেরোতেই কেমন খাঁ লাগছে। ঘুম তো নিয়ে চলে গেলেন সাথে। এখন কি আপনার ছবির দিকে তাকিয়েই রাত্রি পার করে দিব? বেয়াদব অসভ্য ছেলে। আরাধ্য এখানে এখন থাকলে আরুর মুখের এই কথাটা শুনে চেতে বলে উঠত, এই বেয়াদব মেয়ে, আমাকে বেয়াদব অসভ্য বলছিস কেন? কি করেছি? তোর ঠোঁটে চুমু খেয়েছি নাকি তোর সাথে করার চেষ্টা করেছি? লুচি মেয়ে। আরু হেসে ফেললো কথাটা ভেবেই। পুরো রাত নির্ঘুমে কাটালো আরুর। ভোরের আজান কানে আসতে রুমে ঢুকে অজু করে নামাজ আদায় করে নেয়। তারপর বিছানায় শুতেই ঘুমের এসে হানা দেয়। এই ঘুম ভাঙে সকাল 10টার পরে। আর মোড়া ভেঙে ঘড়িতে সময় দেখতে চোখ কপালে উঠে যায়। আরু সকালে রান্না তো করা হয়নি, তাহলে সবাই কি খেয়েছে? আর মামনি, সেও তো ডাকেনি। আরু তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়। বসার ঘরে এসে দেখে বসার ঘর ফাঁকা, টেবিলে খাবার সাজানো, পরোটা, ডিম ভাজি আর ডাল। আরু সন্ধ্যার রুমের দিকে গেল। সন্ধ্যা বসে আছে। আরু এগিয়ে গেল। সরি মামনি, আসলে উঠতে পারিনি। সকাল সকাল তুমি রেঁধেছিলে সকালে? সন্ধ্যা আরুর দিকে তাকালো। না ডাক্তার সাহেব, হোটেল থেকে এনে দিয়ে গেছে। ইস, কেন যে সকালে ঘুমোতে গেলাম। আহা, এত অস্থির হচ্ছিস কেন? কিছু হয়নি, রিল্যাক্স। খাবার খেয়েছো? না। চলো খাবে। আরু সন্ধ্যাকে ধরে খাবার টেবিলে নিয়ে আসলো। আরু খাবার প্লেটে বেড়ে চেয়ার টেনে বসে বলল, মামনি শোনো। বল। তোমার ছেলে ফোন দিয়েছিল। ভোরের দিকে দিয়েছিল ডাক্তার সাহেবের ফোন। আরুর মন চুপসে গেল। সারা রাত সে অপেক্ষা করলো আরাধ্যর ফোনের, অথচ তাকে একবারও ফোন করলো না। কথা হয়েছে তোমার সাথে? ঠিক মতো পৌঁছেছে?
আমার সাথে কথা হয়নি আর ঠিকমতো পৌঁছাইছে, চিন্তা করিস না। তোমার ছেলে তো আমায় ফোন দিল না মামুনি। রাগ করে মন খারাপ করে বলল আরু। সন্ধ্যা মাথায় হাত বুলিয়ে বলল, দেবেনি ফোন, মন খারাপ করিস না। আরু চুপচাপ খেয়ে প্লেট ধুয়ে সন্ধ্যাকে তার রুমে দিয়ে নিজের রুমে আসলো। বিছানা থেকে ফোন নিয়ে আরাধ্যর নাম্বারে কল লাগালো। ফোন বাজছে কিন্তু রিসিভ হচ্ছে না। মন আরও খারাপ হয়ে গেল। কয়েকবার দিল ফোন, ফলাফল একই। আরও ফোন বিছানায় রেখে স্টাডি রুমে গেল। হরেক রকমের বই এই রুমে, বিশেষ করে বেশি বই মেডিকেল টাইপের। আরাধ্য আর আসার পরে আর কিছু বই আছে প্রবীণ লেখকদের। আরও সময় কাটানোর জন্য একটা বই নিয়ে সন্ধ্যার রুমে গেল। বাইরে ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যাকে নিয়ে এসে বাগানে বসলো। বাগানের সবজির গাছগুলোতে আজ ছোট ছোট সবজি দেখা যাচ্ছে, যেমন মরিচ গাছে মরিচ, বেগুন গাছে বেগুন, পেঁপে গাছে পেঁপে, লাউ গাছে লাউ। কয়েকদিন গেলেই বড় হয়ে যাবে। আরও বইটা পড়ে সন্ধ্যাকে শোনাতে লাগলো। সন্ধ্যা শুনলো। এদিকে আরশি স্কুলে ছুটির সময় হয়ে আসতে ড্রাইভারকে বলল আরশিকে নিয়ে আসতে। ড্রাইভার চলে গেল আরশিকে আনতে। তবে আরশিকে একা আনেননি ড্রাইভার, সাথে এসেছে আয়ুষ। আয়ুষকে দেখে ভ্রু কুঁচকাল। কিরে তুই এখানে? আয়ুষ বোকাশোকা মুখ করে বলল, কেন ইউ ডিড নট হ্যাপি আমাকে দেখে? বিয়ে হয়ে যাওয়ার পর তো দেখছি আমায় ভুলেই গেছো তুমি। আমি তো ভুলিনি তোমায়, সেজন্যই চলে এসেছি। নটাঙ্কি বাজ, আমাকে দেখতে এসেছিস নাকি আরশির জন্য এসেছিস? আমি কি বুঝি না ভেবেছিস? বুঝেছো, ভালো কথা। এবার সেটিং করাই দাও তোমার ননদের সাথে। জীবনেও না। আমার এ জীবন তোমার ননদ ছাড়া যে বৃথা। তাতে আমাদের কি? আমি তো আমার ননদ তোর কাছে দিব না। আমি ওর বিয়ে সুন্দর এক ছেলের সাথে। কেন, আমি কি সুন্দর না? কত মেয়ের ক্রাশ আমি জানো। জেনে লাভ নেই আমার, আরশি তোমার না। তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো আরশিকে। আমার সাথে বিয়ে না দিলে দেখো ঝাঁটা দিয়ে পিটামো। পিটাও, তাতেও রাজি। পাবনার সিট একটা ব্যবস্থা করে রাখবো। যা ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। আরও আয়ুষ আর আরশিকে খাবার দিল। দুজনেই খাবার শেষ করে যে যার রুমে চলে গেল। রাতের দিকে আরও আবারও ফোন দিল আরাধ্যকে। দুবার বেজেই কেটে গেল, তৃতীয়বার রিসিভ হলো। এতে যেন দেহে প্রাণ ফেলে পেল আরও। ওপাশ থেকে আরাধ্য বলে উঠল, হ্যালো আরু। মনে হলো কত বছর পর মানুষটার গলার স্বর শুনলো আরও। কিরে, শুনতে পারছিস? তো কথা বলছিস না কেন? আরও অভিমান জড়ানো কণ্ঠে বলল, ফোন দেননি কেন আমায়? বলিনি পৌঁছে ফোন দিতে? নেট সমস্যা করছিল রে। বাবাইকে তো ঠিকই ফোন করেছিলেন। তোকে ফোন দিয়েছিলাম, ঢুকছিল না। পরে বাবার ফোনে দিতেই ঢুকে গেল। বুঝেছি তো। কি বুঝেছিস? চিন্তায় রাখতে ভালো লাগে আমায়। ও মা, কেন? চিন্তা করছিলি নাকি আমায় নিয়ে? আরও থতমত খেয়ে বলল, করতেই পারি চিন্তা। কেন করবি চিন্তা? সেটা চিন্তাকেই জিজ্ঞেস করুন। এখন বলুন কি করছেন? কেবল ক্যাম্পে ফিরলাম, সারাদিন রোগী দেখে শরীর ক্লান্ত। খেয়েছেন? এসে খাইয়ে দিয়ে যা। হাত দিয়ে খাওয়ার মতন সময় ইচ্ছে করছে না নষ্ট করতে। খেয়ে নিন, ভালো লাগবে। সব ভালো লাগা বাসায় রেখে আসছি, সেখানে খাবারে আর কি ভালো লাগা থাকবে? মানে সিম্পল, বাবা মা বোনকে বাসায় রেখে আসছি, সেটাই বললাম। ও, মন খারাপ হলো আরুর। লোকটার জন্য সে মরিয়া হয়ে যাচ্ছে আর লোকটা তাকে মিসই করছে না। রাতে কেমন ঘুমালি? নিশ্চয়ই নাক ডেকে সকাল 10টা অবধি। আরু রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইছিলাম শান্তিতে সারা রাত। আমি ঠিক জানতাম। জেনে উপকৃত করলেন। কি করছিস? বসে আছি বেলকনিতে। আজ তো জ্যোৎস্না নেই, সাথে প্রিয় মানুষও নেই, তাহলে বেলকনিতে বসে কি করছিস? এমনি। মন খারাপ নাকি? থাকলেও তাতে আপনার কি? চেষ্টা করতাম ভালো করার। করুন তাহলে। গান শুনবি? শুনুন। হিন্দি গান? ওকে। মিনিং বুঝিস তো? আপনার কি আমাকে গাধা মনে হয় যে বুঝবো না? গাধাই তো তুই। গান শোনালে শোনান, তা না হলে আমি ফোন রাখলাম। আচ্ছা, সো গিটারটাকে নিয়ে আসি। গিটার? আপনার গিটার তো বাসায়। আরে সৌরভ নিয়ে এসেছে আসার সময়, ফোনে থাক। আরাধ্য গিটার চেয়ে আনলো সৌরভের থেকে। তারপর ক্যাম্পের বাহিরে চেয়ারে বসে গিটারে টুংটাং সুর তুলে গাইল, तारों को मोहब्बत अंबर से, फूलों को मोहब्बत शबनम से, जैसे दिल को मोहब्बत दिलबर से, हमें ऐसी मोहब्बत है तुमसे, अब तुम भी कहो ना कुछ हमसे। আরু ঠোঁট কামড়ে চুপ থেকে বলল, শুনেছি। কিছু বুঝলি? কিছুটা। কি বুঝলি? বুঝা আমাকে। এই তো ভালোবাসাবাসি। কারেক্ট। কার সাথে কার বলতো?
দিলের সাথে দিলবার, পায়ের সাথে পায়েলের, আর আর কি? আপনার সাথে আমার। ওনার সাথে আমার। রাত অনেক হলো, যা ঘুমা। আরু রাগী কণ্ঠে বলল, অসভ্য একটা পুরুষ আপনি। আর তুই তো সভ্য নারী, তাই না? হ্যাঁ। স্বপ্নে রাখলাম, ভালো কথা। খেয়েছিস? হুম। আমি তো খাইনি, তুই খাইছিস কেন? আপনি কে যে আপনার আগে আমার খাওয়া যাবে না? তোর একমাত্র জামাই আমি। জাস্ট নামের। কাজেরও চাচ্ছিস? অবশ্যই। ওকে, রাখছি। আচ্ছা, ফোন দিন কিন্তু। আমি কেন দিব? তুই দিবি। আমি দিলে তো পাই না আপনায়। এই যে পেলি, হঠাৎ মরিচিকার মতো পাই। এতেই সন্তুষ্ট থাকতে শিখো মেয়ে। বেশি গুরুত্ব দিলে পরে পায়ে ঠেলবে। মোটেও না। তাহলে কি মাথায় করে রাখবি? অবশ্যই। লাল পানি টানি খেয়েছিস নাকি আজ আরু? লাল পানি খেতে যাব কেন? না মানে এই যে আজ এভাবে কথা বলছিস। কিভাবে কথা বলছি? প্রেমিকার মতন। আমি তো প্রেমিকাই, জাস্ট প্রেমিক নেই, সেজন্য আপনায় বানাতে চাইছি। আপনি রাজি? জীবনেও না। তাহলে তেলের নদীতে ডুবে মরে যান। বিধবা হওয়ার এত ইচ্ছে? এমন জামাই থেকেই বা কি লাভ? এত লাভ লোকসান খুঁজিস কেন? জীবনে খুঁজতে হয় লাভ লোকসান। আচ্ছা পাগলি, ঘুমা। আপনিও খেয়ে ঘুমান। আরু ফোনটা কেটে দিল, ভালো লাগছে এখন। কিছুক্ষণ ব্যালকনিতে থেকে রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালে রান্না বান্না করে খেয়ে দিয়ে ভার্সিটি চলে আসে আরু। ক্লাসগুলো ঠিক মতন করে ক্লাস শেষে বের হতেই রনি ডেকে উঠল। আরু পেছনে তাকালো। রনি এগিয়ে এসে বলল, ভুলেই গেছিস আরু বিয়ের পর? না ঠিক মতো ভার্সিটি আসিস আর না গ্রুপে মেসেজ দিস। আরু স্মিত হেসে বলল, সংসার নিয়ে ব্যস্ত থাকি রে। বাবা, বিয়ে করবি না বলে এখন সেই সংসার নিয়েই ব্যস্ত। ভীষণ চেঞ্জ এসেছে তোর মধ্যে। তোর বিয়ে হোক, এখন তোর ভেতরেও চেঞ্জ আসবে। আচ্ছা চল, আজ কোনো ক্যাফেতে বসা যায়। সাইফা, সাবু, মিনাল সবাই যাবে, সময় হবে? আচ্ছা চল। আরুরা সবাই মিলে ক্যাফেতে আসে, যে যার মতন গল্প করছে। আরু চুপচাপ শুনলো। কফি অর্ডার দেওয়ায় কফি চলে আসে। আরু কফি খেয়ে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই দেখলো আরাধ্য অনলাইনে। আরু মেসেজ দিল, কি ব্যাপার অনলাইনে যে? মেসেজ ডেলিভারি হলো কিন্তু সিন হলো না। মিনিট 5 পর দেখলো অ্যাক্টিভ 7 মিনিটস অ্যাগো। আরু বুঝলো মহাশয় লাইনে নেই। আরও কিছুক্ষণ গল্প করে চলে আসলো বাসায়। বাসায় আসতে নতুন 3টে মুখের দেখা পেল আরু। বসার ঘরে বসে আছে একজন মহিলা, একজন পুরুষ আর একটা ছেলে। আয়ুষের থেকে অনেকটাই বড়ই হবে। মহিলাটার স্বামী আর ছেলে বোধহয় ওনারা। আরুকে সন্ধ্যা দেখা মাত্রই টেনে নিয়ে বলল, শরীফা, ও হচ্ছে আরু, কনার মেয়ে, আর আমাদের আরাধ্যর বউ। শরীফা আরুকে আপাদমস্তক বড় করলো। মেয়েটা কত বড় হয়ে গেছে, সেই ছোট থাকতে দেখে গেছে। বাইরে দেশে থাকে, সেজন্য বিয়েতে আসতে পারেনি। আরুকে দেখেই ব্যাগ থেকে একটা জুয়েলারির বক্স বের করে সেটা আরুর হাতে তুলে দিয়ে থুতনিতে হাত দিয়ে চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ, ভীষণ সুখী হও। রাত ভাইয়ার মেয়েটা দেখতে কি মিষ্টি হয়েছে। আরাফাত তো সায় মিলিয়ে বলল, আসলেই সেই ছোট্ট থাকতে দেখে গেছে। চোখের সামনে দিয়ে চলে গেলেও চিনতে পারতাম না কেউ না বললে। তা আরাধ্য আসার কোথায়? সন্ধ্যা জবাব দিল, ডাক্তার সাহেব আসতেছে, আর আরাধ্য তো এখানে নেই, চট্টগ্রাম গেছে। ও, ছেলেকেও ডক্টর বানিয়েছো বুঝি? হ্যাঁ, আপনার বন্ধু মানালো। আমাদের কুনালকে তো ডক্টরের লাইনে পড়াতেই পারলাম না। বেটা আমার কমার্স নিয়ে পড়ছে, ব্যাংকার হবে। কিসে পড়ে? এইবার 10-এ পড়ে। বেশ ভালো স্টুডেন্ট কিন্তু কুনাল। মাশাআল্লাহ, আমাদের কনার ছেলেটা একদম পড়াশোনা করতে চায় না। একবার দেখা হয়ে নি, জাস্ট আপনার সাথে দেখবেন আয়ুষ কি জিনিস, আপনার মাথা আউলে যাবে তার কথা শুনলে। তাই নাকি? তাহলে তো দেখা করতেই হচ্ছে। আরও কিছুক্ষণ বসে রুমে চলে আসলো। কুনাল ছেলেটা আয়ুষের থেকে বছর 3-4 বড় হবে। বেশ হ্যান্ডসাম এই বয়সে। কেমন চুপচাপ অ্যাটিটিউড নিয়ে বসেছিল, কোনো কথা বলল না। আনিজি বোধহয় ফিল করছিল। প্রথমবার দেশে ফিরেছে, অচেনা সব, সেজন্য বোধহয়। আরাফাত দেশে আসার 2 দিন পর রাতদের বাসায় আসলো। রাত আরাফাতদের আসার কথা শুনে অফিস থেকে আগেই চলে এসেছে। বসার ঘরে আসার আরাফাত রাত মিলে গল্প জুড়ে দিয়েছে। কুনাল রাতদের বাড়ির বাগানে বসে আছে দোলনায়। আয়ুষ সবেই স্কুল থেকে এসেছে। বাগান পার হতেই অচেনা এক ছেলেকে বাগানে বসে থাকতে দেখে এগিয়ে আসলো। আপাতমস্তক পরখ করলো কুনালকে, তারপর বলে উঠল, হু আর ইউ মিস্টার?
হোয়াট আর ডুইং মাই বাড়ির বাগানে? কুনাল আচমকা এমন ইংরেজি শুনে ভ্রু কুচকে ফেললো। ঘাড় ফিরিয়ে আয়ুষকে দেখে বলল। এই কে তুমি? আয়ুষ কোমরে দুহাত গুজে বলল। আমি কে মানে? আমার বাড়ি, আমার বাগানে বসে বলছো আমি কে? তুমি কে সেটা বলো। কুনাল হাত বাড়িয়ে দিয়ে বলল। আমি কুনাল, তোমার নাম কি? আয়ুষ হ্যান্ডশেক করলো না, দুহাত বুকে গুজে বলল। মাই নেম আয়ুষ আহমেদ। তোমায় আমি চিনি না। আমিও চিনি না তোমায়। তাহলে আমাদের বাসায় কার সাথে এসেছো? বা আমার সাথে। আয়ুষ ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ করে থেকে চলে আসলো। বসার ঘরে এক অপরিচিত মুখ দেখে এগিয়ে এসে বাবার পাশে বসে ফিসফিস করে বলল। ওটাকে বাবা? রাত আয়ুষকে আরাফাতের সাথে পরিচয় করিয়ে দিল। আরাফাত ভাই, এ হচ্ছে আমার হতচ্ছাড়া ছেলে আয়ুষ। আর আয়ুষ, উনি হচ্ছে তোমার আঙ্কেল লাগে। আরাফাত হাত বাড়িয়ে কাছে ডাকলো আয়ুষকে। আয়ুষ কাঁধ থেকে ব্যাগ খুলে আরাফাতের কাছে গেল। আরাফাত আয়ুষের মাথার চুল নেড়ে বলল। কেমন আছো চ্যাম্প? আয়ুষ মৃদু হেসে বলল। ওই তো আঙ্কেল, সিঙ্গেল লাইফ যেমন চলে তেমনটাই আছি। আরাফাত ভ্রু কুচকে ফেলল। মানে? মানে? রাত আয়ুষকে থামিয়ে দিয়ে বলল। ওর কথা বাদ দাও ভাই, মেন্টাল তারসিরা। আয়ুষ যা ফ্রেশ হয়ে আয় রুমে গিয়ে। আয়ুষ বাবাকে মুখ ভেঙচিয়ে চলে আসলো ঘরে। সন্ধ্যার পর সবাইকে খেতে দেওয়া হলো। আয়ুষ খাচ্ছে আর কুনালকে দেখছে। হঠাৎ কি মনে হলো, আয়ুষ বলে উঠল। এই ছেলে তুমি কিসে পড়ো? রাত চমকালো। হ্যাঁ, তুই কাকে এই ছেলে বলছিস? কেন, ওই ছেলেটাকে আঙ্কেলের পাশে বসেছে। থাপড়ে গাল লাল করে দিব। তোর থেকে বয়সে বড় ভাইয়া বল। ওকে ভাইয়া, তুমি কিসে পড়ো? কুনাল জবাব দিল। টেনে পড়ি। খুব না, খুব ব্রিলিয়ান্ট তুমি, আরশির মতন। হুইস আশ্রী? মাই লাভ। রাত বিষম খেলো। আরাফাত পানির গ্লাস এগিয়ে দিল। রাত ঢকঢক করে পানিটা খেয়ে নিল। আরাফাত অবাক চোখে আয়ুষকে পরখ করলো। এজন্য বুঝি সবাই এত গুণগান করছিল আয়ুষের। ছেলেটা তো পুরাই। আজ রাত আরাফাতদের বাসায় থাকবে, সেই হিসেবে কুনালকে রাতে থাকতে বলা হলো আয়ুষের রুমে। আয়ুষ তো কুনাল রুমে আসার পর থেকেই পড়াচ্ছে বারবার আর চোখে দেখছে। কুনাল লক্ষ্য করলো সেটা, বিছানায় বসে বলল। কিছু বলতে চাও? আয়ুষ মাথা নেড়ে বলল। না। আচ্ছা, একটা কথা বলো। বলো, কি জানতে চাও? আরশিকে? ও মা, চিনো না তাকে? না। আমার হবু বউ, আরাশ চাচুর মেয়ে। দেখোনি? না। খুব ব্রিলিয়ান্ট, জীবনে ফেল করেনি কোনো সাবজেক্টে। তুমি কি ব্রিলিয়ান্ট না? না, আমি তো ব্যাক বেঞ্চের স্টুডেন্ট, 3-4 বার সাবজেক্টে ফেল করি। ভেরি ব্যাড। তোমরা কি চলে যাবে? কোথায়? যেখান থেকে এসেছো। না, আমরা দেশে চলে এসেছি একেবারে। তোমায় আমি আরশির সাথে দেখা করাবো। ওকে? জানো, আরশি আমাকে পছন্দই করতে চায় না। কেন? I don't know. She never talked to me. Every time she ignored me. My heart always broken হয়। বেশ থামো, তুমি ইংরেজি বলতে জানো না? কে বলেছে জানি না? এই যে I talk to ইংরেজি ল্যাঙ্গুয়েজ উইথ ইউ। এসব তো ভুল ইংলিশ। হতে পারে, তাতে আমার কি? এই জন্যই বুঝি ফেল করে এক্সামে। আমাদের ওখানে তোমার থেকে পিছিয়ে পিছিয়ে ছেলে মেয়ে গড় গড় করে ইংরেজি বলে। তোমাদের ওটা আমেরিকা আর আমাদের এটা বাংলাদেশ, সো ডিফারেন্ট তো থাকবেই। তুমি আমার ফ্রেন্ড হবে? কেন নয়, অবশ্যই। আমাকে কিন্তু হেল্প করবে। হ্যাঁ বলো, পড়াশোনায় যখন হেল্প লাগবে আমায় বলবে, আমি করে দেব। ধুর, পড়াশোনায় হেল্প নিয়ে কি করব আমি? তুমি আমাকে অন্যভাবে হেল্প করবে। মানে? মানেটা হচ্ছে তুমি আমাকে শিখিয়ে দিবে কিভাবে কি করলে আরো সে আমাকে পছন্দ করবে, ভালোবাসবে, কথা বলবে। ভীষণ ভালোবাসা বুঝি? ভীষণ মানে ভীষণ। খুব সুন্দরী নাকি তোমার আরশি? পৃথিবীর দ্বিতীয়তম সুন্দরী রমণী আরশি আমার কাছে। দেখতে হচ্ছে তো তাহলে তোমার আরশিকে। বোনের নজরে দেখো কিন্তু। অবশ্যই, তা পড়তে থাকো, আমি বরং ঘুমালাম। আরে আমিও তো ঘুমাবো, আর পরে কি করব? মশারিটা টানাও না, আমি ওয়াশরুম থেকে আসছি। কুনাল মশারি না টানিয়ে ঘুমিয়ে পড়ল। তার এসব মশারি টানানোর অভ্যাস আছে নাকি? আয়ুষ ওয়াশরুম থেকে ফিরে মশারি টানানো না দেখে ঠোঁট নেড়ে
আয়ুষ ওয়াশরুম থেকে ফিরে মশারি টানানো না দেখে ঠোঁট নেড়ে কুণালকে ইচ্ছে মতন বকে নিল। তার ঘরে তার বিছানায় ঘুমাচ্ছে, দেখো কেমন রাজপুত্রের মতন। আয়ুষও মশারি টানালো না, মাঝখানে কোল বালিশ দিল, পাশ থেকে ফোনটা নিয়ে রিলসে ঢুকলো। একটা রিলসে আয়ুষের চোখ আটকালো। প্রিয়তমার বিয়ে হয়ে যাচ্ছে আরেকজনের সাথে, আর ছেলেটা মদ খেয়ে সেই বাড়ির সামনে বসে আছে আর গান গাইছে, ও মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। রিলসটা আরাধ্যর ফোনে পাঠিয়ে ছোট্ট করে মেসেজ লিখলো। ব্রো আমার ফিউচার। পরের দিন কুণালরা চলে গেল কুণালদের দাদা বাড়ি। আরুর এক্সাম ঘনিয়ে এসেছে, সেজন্য এখন বেশিরভাগ সময় বই নিয়ে পড়তে থাকে। সন্ধ্যা সুস্থ হওয়ায় এখন রান্নাবান্না সন্ধ্যায় সামলায়। আরু অ্যাকাউন্টিং এর ম্যাথ করছিল, এমন সময় টেবিলে থাকা ফোন বেজে ওঠে। আরু তাকিয়ে দেখে আরাধ্যর ফোন। আরুর মুখে হাসি ফুটে ওঠে, তড়িঘড়ি করে ফোনটা কানে নিয়ে হ্যালো বলে। আরাধ্যর অস্থির মন যেন শান্ত হলো আরুর গলার স্বর শুনে। কিছুক্ষণ নিজেকে শান্ত করে বলল, কি করছিস? এই তো পড়াশোনা করছি। আপনি? ক্যাম্পে আছি। ও আচ্ছা, কিছু বলার জন্য ফোন দিয়েছেন? কেন, এমনি ফোন দেওয়া যায় না নাকি? না তেমনটা না, আসলে অপেক্ষায় ছিলাম আপনার ফোনের। অপেক্ষায় ছিলি কেন? জানি না। জেনে জানা। কার থেকে? তোর থেকে। জানা যাচ্ছে না তো, জিজ্ঞেস করেছিলাম। কি বলল? বলল উত্তর তাও জানা নেই। আমার ভালো লাগছে না রে এখানে। ওমা, কেন? জানি না। আরু স্মিত হেসে বলল, জেনে জানান। আরাধ্য মুচকি হেসে বলল, আমার কথা আমাকেই ফেরত দিচ্ছিস? পাখির মতন দুটো ডানা থাকলে ভালো হতো। কেন? উড়ে চলে আসতাম। কোথায়? আরাধ্য বিরক্ত হয়ে বলল, আমার এক্সদের কাছে শালি। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শালি বলছেন কাকে? তোকে, শালার বোন। তোর অস্থির লাগে না? লাগে তো বেশি, হাঁটাহাঁটি করলে, দৌড়লে বেশি। মরে যা তুই আরু। আমার সামনে থাকলে তোকে এখন ছাদ থেকে আমি ফেলে দিতাম। ওমা, কেন? মনের সুখে। শুনলাম আরাফাত আঙ্কেল এসেছে। হ্যাঁ। ধুর, ভালো লাগছে না। কচু গাছের সাথে ফাঁসি নেন তাহলে। কচু গাছ থাকলে তো নিব। কলা গাছও কি নেই? না। আহারে, হাসি পাচ্ছে তোর? মোটেও না, কষ্ট হচ্ছে আপনার জন্য। হার্ট অ্যাটাক কর, সেই উসিলাই চলে আসি। বকবক করার সময় নেই মশাই, পরীক্ষা কাল, পড়তে হবে। পড়াশোনা করে কোন রাজ্য উদ্ধার করবি তুই? আপনার মনের রাজ্য হয়েছে? তালা মারা এই রাজ্য। চাবি নাই। চাবি লাগে না খুলতে। তাহলে কি লাগে? মনের মিল থাকলেই খুলে যায়। মনের মিল হবে কি করে মেয়ে? আমি তো ব্র্যান্ড আর তুই তো গুলিস্তান। আরু দাঁত কিরমির করে করতে বলল, শাট আপ। ফোন রাখেন বেয়াদব। তুই বেয়াদব, তোর ভাই বেয়াদব। আয়ুষকে টানছেন কেন? তোর ভাই গতকাল রাতে কি করেছে জানিস? কি করেছে? আমাকে একটা রিলস পাঠাইছে। তো? কিসের রিলস জানিস? কিসের? ছ্যাঁকা খাওয়ার রিলস। তোরে পাঠাচ্ছি দেখ। মাথা তো ওর একেবারে গেছে। এখন আমার মাথাটাও খাচ্ছে দিনকে দিন। বড় হলে দেখিস আইকালা বাস আমায় ধরাই দিবে তোর ভাই। দিলে দেবে ধরিয়ে, সমস্যা কি? তোর ভাইরের সময় থাকতে বোঝা আরু। আরশির সাথে কিন্তু ওর কোনো কিছু সম্ভব না। কেন সম্ভব না? সেটা তুই আমি সবাই জানি। বড় হলে ঠিক হয়ে যাবে। এখন কি ফিডার খাওয়া বাচ্চা তোর ভাই? ও কিন্তু সেই রকমের একটা ধাক্কা খাবে। পজিটিভ ভাবো। যা নেগেটিভ তা কেন পজিটিভ ভাববো আমি? আরশিকে বাবা আয়ুষের হাতে তুলে দিবে না, মিলিয়ে রাখিস। সে তার মেয়েকে নিয়ে ভীষণ পজিটিভ। আয়ুষ তো ভালোবাসে আরিশকে। জানি না তোর ভাইয়ের ভালোবাসা এটা নাকি পাগলামি, তবে ভবিষ্যতে পস্তাবে দেখিস। সংসার করার জন্য একজন স্বাভাবিক ম্যাচিউর ছেলের প্রয়োজন। আয়ুষের ভেতর এসবের কোনো ছিটে ফোঁটা নেই। রাখছি এখন, পারলে বোঝা ভাইকে। 15 দিন পর আরাধ্য ঢাকায় ফিরল। আরাফাতদের সাথে দেখা হয়নি, তারা তাদের বাসায় চলে গেছে। বিছানায় পা দুলিয়ে বসে আছে আরু। আয়ুষ লাগেজ থেকে জামা কাপড় বের করে সব আলমারিতে সাজাচ্ছে আর চোখে আরুকে দেখছে। এসে থেকে বাঁকা চোখে বারবার দেখে চলছে। আরাধ্যর জামা কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রেখে আরু সামনে এসে দাঁড়ালো, কোমরে দুহাত গুজে বলল, সমস্যা কি তোর? এভাবে বারবার তাকাচ্ছিস কেন আমার দিকে? আয়ুষ তো ভালোবাসে আরশিকে, আপনার রূপ চুয়ে পড়ছে সেজন্য দেখছি। আচ্ছা, আপনি জানেন আপনার বিয়ের কতদিন হয়েছে? কেন জানবো না? বলুন তো। 2 মাস 20 দিন। তো আপনার কি উচিত না আমায় হানিমুনে নিয়ে যাওয়ার? হানিমুনে গিয়ে তুই কি করবি? আরু অন্যদিকে তাকিয়ে বলল,
আপনি কি কচি খোকা? জানেন না হানিমুনে কি হয়? সব জানি হানিমুনে কি হয়। কি দরকার টাকা খরচ করে দূরে গিয়ে করার? আমার রুম আছে, বিছানা আছে, রুমের দরজা আছে, উপরে ছাদও আছে, একদম নিরাপদ, পারফেক্ট। টাকাও বাঁচবে, সাথে যাওয়া আসার সময়ও। আরু রাগী চোখে তাকালো আরাধ্যর দিকে। একটু তো রোমান্টিক হন। আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল, আমি রোমান্টিক নই। আমার মতন রোমান্টিক জামাই পাবি আর কোথাও খুঁজে? সরেন চোখের সামনে থেকে। চল বাহিরে যাই। কেন? একটু হাঁটাহাঁটি করি। দেখ বাহিরে কেমন শীতল বাতাস বইছে। ফুচকা খাওয়াবেন? রাস্তায় ড্রেনে থাকা আবর্জনা ও খাওয়াবো চাইলে। চল। এই অবস্থায়? তাহলে কি ব্রাইট সেজে বের হতে চাচ্ছিস? সোজা কথা সোজাভাবে বলতে পারেন না? কথা কম বলে চল। আরাধ্য আরুকে নিয়ে বের হলো রুম থেকে। সদর দরজা পার হতেই সন্ধ্যা পেছন থেকে ডেকে বলল। আরাধ্য পেছনে ফিরে বলল, হ্যাঁ মা, হাঁটতে বের হচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি ফিরিস, রাস্তায় আজকাল যা হচ্ছে। আচ্ছা টেনশন করো না, তাড়াতাড়ি ফিরবো। আরাধ্য গিয়ে গাড়িতে বসলো। আরু আরাধ্যকে গাড়িতে বসতে দেখে বলল, আরে গাড়িতে বসলেন কেন? তাহলে কিসে বসবো? প্লেনে? আপনি যে বললেন হাঁটতে বের হবেন, তাহলে না হেঁটে কেন গাড়িতে বসলেন? আরে ধুর, ওটা তো কথার কথা বলেছি। আয় তো বস। আরু গাড়িতে বসতেই আরাধ্য আরুকে নিয়ে সোজা মলের সামনে চলে আসলো। আরু আচমকায় আরাধ্যকে মলের সামনে এনে গাড়ি থামাতে দেখে জিজ্ঞাসা করলো, এই এখানে আনলেন কেন? আরাধ্য গাড়ি থেকে বের হতে হতে বলল, আরে বের তো হওয়া আগে। আরু বের হতেই আরাধ্য আরুকে নিয়ে জামা কাপড়ের দোকানে ঢুকলো। তারপর আরুকে উদ্দেশ্য করে বলল, পছন্দ করে শাড়ি 3 পিস যা লাগে নে। আরু ভ্রু কুচকে বলল, এসব কেন নিব? আশ্চর্য, আমি বলছি বলে নিবি? ফর হোয়াই? সামনে বিয়ে আছে। কার? সুমির। কবে? নেক্সট উইক। তাড়াতাড়ি নে, আমার জন্যও তো কিনতে হবে। আপনি দেন পছন্দ করে, আমার চয়েস ভালো না। তার মানে বলছিস আমার চয়েস ভালো? ওকে, এই বেগুনিটা দেখ কেমন। ভালোই। আচ্ছা এটা প্যাক করে দিন। আর আরু গায়ে হলুদের জন্য কি নিবি, শাড়ি নাকি লেহেঙ্গা? লেহেঙ্গা নেই? নে ভাই, গায়ে হলুদের জন্য লেহেঙ্গা বের করুন তো। দোকানদার লেহেঙ্গা বের করলো কয়েকটা। তার ভেতর থেকে মাস্টার্ড কালারের লেহেঙ্গা পছন্দ হলো আরুর। আরুর জুতা, ড্রেস সব কিনে আরাধ্য ছেলেদের জামা কাপড়ের দোকানে আসলো। আরাধ্য বুঝতে পারছে না কি কিনবে, তাই আরুকে বলল, তোরে তো আমি পছন্দ করে দিলাম, এবার তুই আমাকে পছন্দ করে দে, কি নিব? আরু দোকানদারকে বলল, ভাই লুঙ্গি আছে? আরাধ্য ভ্রু কুচকালো। আরুর বাহু টেনে বলল, লুঙ্গি দিয়ে কি হবে? লুঙ্গি পরবেন? আরাধ্য দাঁতে দাঁত চেপে বলল, থাপড়িয়ে তোর দাঁত আমি ফেলে দিব। আরু বেয়াদব বেডি, সর, তোর পছন্দ করে দিতে হবে না। এই ভাই, আপনি কিছু পাঞ্জাবি দেখান। দোকানদার পাঞ্জাবি বের করলো। আরাধ্য সাদা নেভি ব্লু কালারের পাঞ্জাবি কিনে নিল। তারপর বের হলো মল থেকে। পাশে চটপটি ফুচকার দোকান দেখে আরু বলল, খাওয়াবেন না? কি খাওয়াবো? আরু হাতের ইশারায় দেখিয়ে বলল। ওই যে ওগুলো। আরাধ্য আরুর হাত ধরে নিয়ে গেল। ফুচকাওয়ালাকে বলল, মামা 1 প্লেট দিন তো। 1 প্লেট কেন? আপনি খাবেন না? তোর মতন আনহেলদি খাবার আমি খাই না, ডক্টর মানুষ আমি। তাতে কি ডক্টরদের এসব খাওয়া মানা নাকি? চুপচাপ খা। এই মামা ঝাল বেশি দিবেন, একদম কড়া। ফুচকাওয়ালা শুকনা মরিচের সাথে কাঁচা মরিচও দিল। আরু খাওয়া শুরু করলো। 5টা খাওয়ার পর আরু নাকের জল চোখের জল এক হলো। হা হু করলো, ঝালে তবুও খাচ্ছে। আরাধ্য একবার বলল, কি হচ্ছে কি আরু? ঝালে তো চোখ লাল হয়ে গেছে, পানি এনে দিব? আরু কোনো রকমে বলল, না আমি ঠিক আছি। আরাধ্য হাত থেকে ফুচকার প্লেট থেকে রেখে আরুকে টেনে পানির দোকানে নিয়ে গিয়ে পানি খাইয়ে দিল। মানছি ঝাল খেতে পারিস, তাই বলে রাস্তাঘাটে এভাবে কাঁদতে কাঁদতে চোখের জল নাকের জল এক করে খাবি? চল তো বাসায় চল। আরুকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। বাসায় আসতেই দেখলো আরাফাত আর তার ছেলে কুনাল এসেছে। আরাধ্য তাদের সাথে কথা বলল। আরাধ্যকে দেখতেই এসেছে তারা। আরশি ডাইনিং এ বসে আছে, সন্ধ্যা খাবার খাইয়ে দিচ্ছে। কুনাল একবার আরশির দিকে তাকালো, কিউট মেয়ে। আশার বাসায় আসতেই আরাফাত আর একটু কথাবার্তা বলে চলে যায়। রাতের দিকে কণা বসেছিল রুমে। আচমকা তার বাবার ফোন আসে।
ফোন করে জানালো শরীর তার আজকাল অনেক খারাপ, মেয়েটা যেন একটু এসে তার কাছে থাকে। রাত ফিরলে কণা কথাটা বলল। রাত সব শুনে বলল, আগেই বলেছিলাম বাবাকে এখানে থাকতে। এক একটা লোক না ঠিক মতো খাচ্ছে আর না ঠিক মতো নিজের যত্ন নিচ্ছে। তুমি আর আয়ুষ যাও, কয়েকটা দিন থেকে বাবাকে নিয়ে আসো। আব্বা আসবে বলে তোমার মনে হয়? আগেই তো আসেনি, মেয়ের বাসায় এসে থাকবে, এটা যেন তার কাছে লজ্জার বিষয়। কিসের মেয়ের জামাই? আমি তার ছেলেকে বলছি না? আচ্ছা আমিও যাব, বাবাকে বুঝিয়ে নিয়ে আসবো। এখানে থাকলে ভালো থাকবে, তুমি দুশ্চিন্তা মুক্ত হবে। কণা এসে রাতকে জড়িয়ে ধরল, কানের লতিতে চুমু খেয়ে বলল, ইউ আর দ্য বেস্ট হাজবেন্ড রাত। আমার চেয়েও বেস্ট হাজবেন্ড এই পৃথিবীতে আছে সে না? তাতে আমার কি, আমার কাছে তো তুমিই বেস্ট। ওকে মাই লাভলি ওয়াইফ। আয়ুষ কোথায়? তুমি আবার নিজের রুমে? আমি কিছু ভেবেছি ওকে নিয়ে। কি? ভাবছি বাইরে পাঠিয়ে দিব। এই কি বলছো? আমি থাকবো কি করে আয়ুষকে ছাড়া? ছেলেকে তো মানুষ করতে হবে। কেন, ও কি গরু নাকি? গরুর চেয়ে কম কিছু তো না, সারা দিন রাত আরশি আরশি করে নাম জপে। বড় হলে ঠিক হয়ে যাবে। কচু ঠিক হবে, আরো বেশি বিগড়ে যাবে। গেলে যাবে, আরশিকে এনে দিব। আমার ভাইয়ের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, এমন একটা ছেলের কাছে তার মেয়ে দিবে। বাদ দাও এসব, এই বছরটাই দেখবো। তারপর যদি দেখি ওর কোনো উন্নতি হচ্ছে না, তাহলে সোজা বাইরে পাচার করে দিব, ওখানেই থাকবে। পরের দিন রাত কণা আয়ুষ রাজশাহী আসলো। কণার বাবার হার্টের সমস্যা, বাসায় মেড সব কাজ করে দিলেও তিনি টাইম টু টাইম কিছু খাবেন না। একা মানুষ সারাদিন রুমেই পড়ে থাকে। রিটায়ার করেছে, বছর এক হলো। রিটায়ার্ড হওয়ার পর পেনশন পান ব্যাংক থেকে, সেটা দিয়ে চলেন। কণা বাবার বাড়িতে এসে বাবার সাথে কথা বলল, কিছু সময় অতিবাহিত করে বাবার পছন্দের সব রান্না করলো, তারপর নিজের হাতে বাবাকে খাইয়ে দিল। খাওয়া শেষে রাতে কণার বাবার হাতখানা ধরে বলল, আমাকে ছেলে হিসেবে কি মেনে নিতে পারোনি বাবা? কণার বাবার সাথে সাথেই বলে উঠল, এই কথা কেন বলছো বাবা? তুমি তো আমার ছেলেরই মতো। ছেলের মতোই, কিন্তু ছেলে হিসেবে মেনে নিতে পারোনি বোধ হয়, তাই না? কেন বাবা, কি হয়েছে? যদি মানতো তাহলে ছেলের কথাটা রাখতেন। আপনাকে বলেছি আমাদের সাথে থাকতে, আপনি কেন থাকছেন না? এটা হয় না বাবু, লোকে কি বলবে? লোকের ধারি বা কবে আমি ধরেছি? লোকেরটা তো আমি খাই না। আপনি এবার আমাদের সাথে ফিরবেন, আর ওর বিয়েতে আসতে অবধি পারলেন না। কিন্তু কোনো কিন্তু নয় নানু ভাই, আমার ওখানে খেলার কেউ নেই। তুমি চলো, তুমি আমি ঘুরবো, ছাদে খেলবো, চাচ্চুর বাসায় যাব, আরুষির সাথে পরিচয় করিয়ে দিব। আচ্ছা দাদু ভাই, যাব। আয়ুষ জড়িয়ে ধরলো নানাকে। রাতটা সে নানার সাথে ঘুমালো। নানা তার অনেক গল্প বলেছে রাতে। দুদিন থাকলো তারা রাজশাহী, তারপর চলে আসলো ঢাকা। কণা তার বাবাকে সাথে নিয়ে। আরও নানা আসার কথা জেনে এসে দেখা করে গেছে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ, সেজন্য বেশিক্ষণ থাকলো না। বাড়ি ফিরে লেহেঙ্গাটা পরে সেজে নিল, হালকা মেকআপ করলো, চুলগুলো স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে মাঝখানে সিঁথি করে টিকলি পরলো, কানে দুল নিল আর গলায় একটা হার পরে নিল। দুহাত ভর্তি চুড়ি পরেনি, শুধু 3 করে মোটা চুড়ি পরেছে। আয়নায় একবার দেখে নিল, জোস লাগছে তাকে। আরাধ্য রেডি হয়ে বসে আছে আধা ঘন্টা আগেই, ছেলেরা তো 5 মিনিটে রেডি হয়ে যায়। আরাধ্য রুমে আসলো, দরজায় শব্দ করে বলল, ম্যাডাম আপনার হয়েছে? গায়ে হলুদে আমরা যাচ্ছি, হলুদটা কিন্তু আপনার নয় ম্যাডাম, তাই এত না সেজে চলুন। কথাটা বলে মাথা উঁচু করে আরুর দিকে তাকাতেই আরাধ্যর হার্ট বোধহয় কিছুক্ষণ কার্যক্রম করা বন্ধ করে দিল। মাস্টার্ড কালারের লেহেঙ্গায় জাস্ট ওয়াও লাগছে, কানে শুধু একটা ফুলের অভাব। আরু আরাধ্যকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জায় বলে উঠল, কেমন লাগছে আমায়? সুন্দর, তাই না? আরাধ্যর হুঁশ ফিরে মুখ বেঁকিয়ে বলল, গতকাল রাতে এর জন্য নাইট ক্রিম ইউজ করছিলি তাই না? এর জন্য মুখ এত গ্লো করছে। আশ্চর্য, নাইট ক্রিম কেন টানছেন? নাইট ক্রিমকে কেন টানছেন? আমি কি এখনো ওটা মেখে আছি নাকি? একটু প্রশংসা করুন আমার। করলাম তো। কখন করলেন? ওই যে বললাম, চেহারা গ্লো করছে। এবার চল। সরেন, যাব না। এটা কোনো প্রশংসা হলো? আপনি তো রীতিমতো আমায় ঠেস মেরেছেন। আচ্ছা চল রে, অনেক সুন্দর লাগছে তোকে। আরু আয়নায় নিজেকে দেখে বলল, আসলেই? তাহলে যাওয়াই যায়, চলুন। আরাধ্য আশিকে আনতে চেয়েছিল, কিন্তু শরীর ভালো না বলে নিয়ে আসেনি। আর সন্ধ্যায়ও বারণ করেছে।
শরীরে জ্বর আর শির। আরাধ্য গাড়িটা নিয়ে আগে একটা ফুলের দোকানে আসে। আরও ভ্রু কুচকায়, অবাক হয়ে বলে, গায়ে হলুদে ফুল ফুল টুল কম পড়েছে নাকি ওর বাড়িতে? তোর মাথা কম পড়েছে, চুপ থাক দেখি। হলুদ গোলাপ আনবে নাকি সাদা নাকি লাল? কিসের জন্য? পছন্দ মতন একটা বল তো বলত। হলুদ আনেন। আরাধ্য ফুলের দোকানে গিয়ে হলুদ কালারের একটা গোলাপ কিনে আনলো। গাড়িতে এসে আরুকে নিজের দিকে তাকাতে বলল। আরু তাকালো। আরাধ্য যত্ন সহকারে ফুলটা কানে গুজে দিয়ে বলল, নাও পারফেক্ট। ফুলের সাথে আরেক ফুল। আরু লজ্জা পেল। সেটা দেখে আরাধ্য বলল, ওপ সরি মিস্টেক, কাটার সাথে তার হলুদ গোলাপ ফুল। সুমিদের বাসায় এসেছে ঘন্টা দুয়েক হবে। আরাধ্য আর আরু চেয়ারে বসে আছে, সুমি এখনো পার্লারে। আরাধ্য আরুর পাশে বসে ফোন স্ক্রল করছে। আরু চারিপাশ দেখছে। দূরে গেটের দিকে তাকাতে আরু দেখলো সৌরভ মাথা চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে। চোখাচোখি হলো আরু সৌরভের। আরু কানে হেডফোন গুজে গান শুনতে লাগলো। সৌরভের মুখে এতক্ষণ ধরে লেগে থাকা হাসি উবে গেল। ভাবতেই কষ্ট লাগছে, এই মেয়ের জামাই আছে। এত সুন্দর সুন্দর মেয়েদের কেন এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? সৌরভ বিষণ্ণ মন নিয়ে এগিয়ে আসলো। আরাধ্যর পাশে চেয়ারে বসে আফসোসের সুরে বলল, তোর বোনের জামাইকেও কি ইনভাইট করেছে সুমি? আরাধ্য ভ্রু কুচকালো। আমার বোনের জামাই মানে? আমার বোনের বিয়ের বয়স হয়েছে নাকি শালা? আশ্চর্য, তোর পাশেই তো তোর বোন। আরাধ্য পাশে তাকালো। আরুকে দেখে বলল, ও আরুর কথা বললি? ওর স্বামী ইনভাইটেড দেখেই তো আরু আসতে পারলো। সুমির পরিচিত নাকি? ভীষণ। কিভাবে? একই সাথে পড়াশোনা করেছে, সেই হিসেবে। ও, আমাকে তোর বোনের স্বামীকে দেখাস তো। আমি শুনেছি সুন্দর মেয়েদের স্বামী সুন্দর হয় না। আরাধ্য দাঁত চেপে বলল, আরুকে তোর সুন্দরী মনে হয়? নিঃসন্দেহে। ভুল ধারণা তোর। সুন্দর ছেলেদের অসুন্দর বউ হয়। আরুর স্বামী আরুর চেয়েও বেশি সুন্দর, হ্যান্ডসাম। সেই তুলনায় আরু অসুন্দর। কি রে আরু, তাই না বল? আরাধ্য আরুর বাহুতে ধাক্কা দিয়ে বলল। আরু কান থেকে হেডফোন খুলে বলল, কি বলছেন? না ওই দেখ সুমি চলে এসেছে জামাই সাথে নিয়ে। আরু তাকালো সামনে। সুমির আর সুমির স্বামী একে অপরের হাত ধরে এগিয়ে আসছে। লাভ ম্যারেজ, তাদের দুজনের গায়ে হলুদ একসাথেই হবে। সুমি তার স্বামীকে নিয়ে এগিয়ে আসলো আরুদের কাছে। আরু বসা থেকে উঠে দাঁড়ালো। সুমু জড়িয়ে ধরে বলল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে আরু, লেহেঙ্গাটা দারুণ তো। আরু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, দেখতে হবে না? পছন্দ করে দিছে কে? বোকা সৌরভ বোকা চাহনি দি বলল, আরুর স্বামী বুঝি? আফসোস, আজ আমার কেউ নাই বলে তাকে নিজের পছন্দের মতো জামা কাপড় কিনে দিতে পারি না। সুমি সৌরভের ভোলা ভালা মুখটা দেখে থুতনিতে হাত রেখে বলল, আহা গো সোনাটা আমাদের, বিয়ে করো তাড়াতাড়ি। ধুর, আমাদের হ্যান্ডসাম আরাধ্যই তো বিয়ে করলো না, সেখানে আমি তো অসুন্দর বেড়া, কিভাবে বিয়ে করি? সুমি আরাধ্যর কথায় হেসে হবু স্বামীর হাত ধরে বলল, মিট মাই উড বি হাজবেন্ড পারভেজ, উনি পেশায় একজন ব্যাংকার। আরাধ্য হ্যান্ডশেক করলো পারভেজের সাথে। সুমিকে নিজের দিকে টেনে আরাধ্য ফিসফিস করে বলল, দুলাভাই বোধহয় অনেক বড় লোক, তাই না? কি করে বুঝলি? মাথার মাঝখানে টাকে চুল নেই তো, সেটা দেখেই বুঝলাম। চুপ থাক, মাদ্রাসা গিয়ে চুল লাগিয়ে আনবো। আরাধ্য হেসে ফেললো। সুমি পারভেজকে নিয়ে স্টেজে চলে গেল। নাচ গানের আয়োজন হলো। সুমির কাজিনগুলো নাচলো। আরুর ইচ্ছে হলো নাচা। সেজন্য আরাধ্যকে ফিসফিস করে বলল, এই শুনুন না। বল শুনছি। নাচবো। খবরদার, নাচা নট অ্যালাউ। আশ্চর্য, নাচি না। নো। আমি কি একা নাচতে চেয়েছি নাকি? তাহলে? আপনার সাথেই তো নাচতে চেয়েছি। আমি নাচটাচ পারি না। কি পারেন তাহলে? কিছুই না, চুপচাপ অন্যের নাচ দেখ। আরু মন খারাপ করে নাচ দেখালো। নাচের শেষে হলুদ লাগানো হলো সুমি পারভেজকে। আরাধ্য আরু লাগালো। সুমির এক কাজিন আরুর মুখে হলুদ লাগাতে আসলে আরু মুখ ঘোরাতে গিয়ে হলুদ গালের সাথে চোখেও চলে যায়। আরু মৃদু আওয়াজ করে চোখ ধরে বসে পড়ে। পাশেই আরাধ্য ছিল। আরুকে আচমকা বসে পড়তে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, এনি প্রবলেম? আমার চোখে হলুদ ঢুকে গেছে, জ্বলছে ভীষণ। পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল সুমির কাজিন রুমি। অপরাধীর মতন মুখ করে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি চোখে চলে যাবে। আরাধ্য আরুকে বসা থেকে দাঁড় করিয়ে বলল, দেখে লাগানো উচিত হলুদ। ওয়াশরুমটা কোথায় দেখিয়ে দাও। নিচে গিয়ে সোজা ঢুকে ডান দিকে। আরাধ্য আরুকে নিয়ে ওই মেয়ের বলা কথার মতন ডানে ঢুকে দেখলো একটা রুম আছে। আরাধ্য আরুকে নিয়ে সেই রুমে ঢুকলো। অ্যাটাচ করা ওয়াশরুম আছে এই রুমে। আরাধ্য আরুকে ওয়াশরুমে নিয়ে গিয়ে চোখে মুখে পানি দিয়ে যত্ন সহকারে মুছে ধুয়ে দিল। তারপর বিছানায় বসিয়ে ওয়ার্ড্রপের উপরে থাকা টাওয়েলটা দিয়ে চোখ মুখ মুছে বলল, ঠিক আছে।
আরু টাওয়েল দিয়ে চোখ ডলতে ডলতে বলল, এখনো জ্বলছে, তাকাতে পারছি না। আরাধ্য আরুর চোখে ফু দিল। টাওয়েলটা দিয়ে ভেতরটা হালকা মুছে বলল, আর কিছুই নেই চোখের ভেতরে, এবার চেষ্টা কর খোলার। আরু চোখ মেলে তাকালো, চোখটা লাল হয়ে গেছে। আয়নায় নিজেকে দেখলো, মুখে সব সাজ উঠে গেছে। আমাকে তো ফকিন্নির মতো দেখা যাচ্ছে। আরাধ্যর ইচ্ছে করলো ওই মেয়েকে তুলে আছাড় দিতে। এই মেয়ে এখন সাজ নষ্ট হয়ে গেছে বলে সেটা নিয়ে আফসোস করছে। আরাধ্য দাঁত চেপে বলল, তুই কবেই বা জমিদারি ছিলি? আমি এভাবে বাইরে যাব না। তাহলে কি এই রুমেই থাকতে চাচ্ছিস? আরু আশেপাশে তাকাতেই দেখলো ড্রেসিং টেবিলের উপর ফেস পাউডার আর লিপস্টিক পরে আছে। আরু ফটাফট সেগুলো লাগিয়ে নিল মুখে ঠোঁটে। আরাধ্য হা হয়ে গেল। ম্যানারলেস মেয়ে কান্নাকার জিনিস না বলে ইউজ করে দিল। আরুর হাত টেনে আরাধ্য রুম থেকে বের হতে হতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।